এখন আমরা একটা খুব ছোট্ট প্রোগ্রাম দেখব, সেটা হচ্ছে অ্যাডিং এ সিরিজ অফ নাম্বারস ইউজিং 8051 মাইক্রোকন্ট্রোলার, যেখানে আমাদের নাম্বারগুলো র্যামে থাকবে না, রমে থাকবে, মানে প্রোগ্রাম মেমোরিতে থাকবে। মানে সেই ব্যাপারটা একটু বলি। আমরা আগে জাস্ট একটা প্রোগ্রাম দেখেছি আগের ভিডিওতে, যেখানে আমাদের এটা সেই প্রোগ্রাম যেখানে আমাদের কি ছিল, যেখানে আমাদের নাম্বারগুলো আমাদের র্যামে লোড করা ছিল। এই যে এটা যদি দেখি আমরা নাম্বারগুলোকে র্যামের মধ্যে, এই যে 30H থেকে র্যামের লোকেশন, সেই জিনিসটা আমরা এখানে দেখে নিতে পারি। এই যে ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাকচারটা, র্যাম বা স্ট্রাকচার, ইন্টারনাল মেমোরি স্ট্রাকচার, সেইটা এখানে দেখানো আছে। এই যে আমরা 00 থেকে FF অব্দি, এখানে এই ছবিটাই ভালো বোঝাবে। 00 থেকে FF, এটা হচ্ছে মানে 7F এখানে দেওয়া আছে। 00 থেকে FF পুরোটা হচ্ছে আমাদের 128 বাইট, সরি 00 থেকে 7F, তাহলে হচ্ছে 128 বাইট। এই 128 বাইটটা হচ্ছে আমাদের ইন্টারনাল মেমোরি। এই ইন্টারনাল মেমোরিতে আমাদের ইনিশিয়ালি শুরুর দিকে রেজিস্টার ব্যাংকগুলো 4টে আছে, তারপরে কিছু বিট অ্যাড্রেসেবল এরিয়া আছে। ফাইনালি 30H থেকে 7F, 30 থেকে 7F এই যে এরিয়াটা, এটা হচ্ছে জেনারেল পারপাস এরিয়া। আমরা যে কোনো র্যামের প্রোগ্রামে যখন ডেটা নিয়ে কাজ করি বা ডেটাগুলো কোথায় স্টোর করব, কোথা থেকে দেখবো, সব আমরা 30H থেকে 7F এর মধ্যে করি, মেমোরিতে যাই করি, বা পুরোনো প্রোগ্রামগুলো দেখলে বোঝা যাবে। আর একই রকম ভাবে আমরা যখন এবার প্রোগ্রাম মেমোরিতে কাজ করব, তখন আমরা জেনারেলি এই যে 002B এটার উপরে নেব। জেনারেলি আমরা 100 থেকে করে থাকি। এই যে এরিয়াতে প্রোগ্রাম থাকবে এবং এই এরিয়াতে আমি চাইলে ডেটাও রাখতে পারি, যেটাকে লুকআপ ডেটা হিসেবে ধরি, যে ডেটাটা চেঞ্জ করা যাবে না। একবার যখন আমি বার্ন করে দেবো এটাকে চিপের মধ্যে, তখন সেটা পার্মানেন্টলি নাম্বারটা চলে আসে, সেই নাম্বারগুলো চেঞ্জ করার দরকার নেই। এরকম ধরনের কনস্ট্যান্ট ভ্যালু বা নাম্বার আমরা, যেটাকে লুকআপ টেবিলে বলে, আমরা এই মেন মেমোরিতে রাখতে পারি, রমে রাখতে পারি। তো আগের আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম, এই প্রোগ্রামটায় আমরা কিন্তু র্যামের মধ্যে 5টা নাম্বার নিয়েছিলাম, তারপর সেই 5টা নাম্বারকে অ্যাড করে আমরা 16 বিট রেজাল্টটাকে র্যামের মধ্যে রেখেছিলাম। এখন আমরা যেটা দেখতে যাচ্ছি, যে যদি এটা র্যামে না থেকে এই 5টা বিটের ডেটাটা রমে থাকতো, মানে প্রোগ্রাম মেমোরিতে থাকতো, তাহলে কি হতো সেইটা প্রোগ্রামটা আমি এবার দেখাচ্ছি। আমার অলরেডি প্রোগ্রামটা রয়েছে, আমি দুটোকে পাশাপাশি খোলার চেষ্টা করছি যাতে বলতে পারি যে এক্স্যাক্টলি কি চেঞ্জ হয়েছে। তো শুরুতেই চলে আসি। শুরুতে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে যে আমি প্রোগ্রাম স্টার্টিংটা, এইটা 4টে 0 আছে, তারপরে একটা লং জাম্প দিয়ে মেনে চলে গেছি, যে মেনটা 200H এ শুরু হয়েছে। তার আগে 100H এ কি করেছি আমি, ডেটা স্টার্ট কোলন, মানে এটা একটা লেভেল দিয়েছি। ডেটা স্টার্ট কোলনে আমি কি করেছি, আমি এর মধ্যে ডিবি, ডিফাইন বাইটস, এই ডিবি লিখে আমি তার মধ্যে এই যে 5টা সংখ্যাকে আমি এখানে রেখে দিয়েছি। এইগুলো কি হবে, এই যে 100 লোকেশন থেকে কন্টিনিউয়াসলি এগুলো স্টোর হয়ে যাবে। 100 এ 0C5, 101 এ 34, 102 তে, 103 তে 4 এ এই নাম্বারগুলো সেভ হয়ে গেল। তাহলে ডিবি দিয়ে সেভ করে দিলাম। তারপর 200 থেকে আমার কোডটা আছে, অ্যাকচুয়াল প্রোগ্রামটা। এবার সেই প্রোগ্রামটায় কি চেঞ্জ হবে, এখানে যেমন আমি ভ্যালুগুলো এতগুলো দিয়ে লোড করেছিলাম, সেই পার্টটা আমাকে আর করতে হলো না, আমি ডাইরেক্ট প্রোগ্রামে চলে এলাম। প্রোগ্রামে এসে আমি কি করছি, এইখানের কাজগুলো আমি এবার করেছি। প্রথম কাজ কি করতে হয়েছে, যে আমাকে এখানে কিন্তু এখানে R0 ইউজ করেছিলাম, এখানে R0 ইউজ করা যাবে না। কেন, এখানে মেন মেমোরি, প্রোগ্রাম মেমোরিতে তার মানে 16 বিট অ্যাড্রেস হয়ে গেছে ওটা, মানে এই যে 0100, আগেরগুলো জাস্ট 1 বাইটের অ্যাড্রেস ছিল, মানে 8 বিটের অ্যাড্রেস ছিল, এখন 16 বিট হয়ে গেছে। তাহলে এই যে ডেটা স্টার্ট, এটা কত, 0100, এটা হেক্সাডেসিমালে 0100, মানে অ্যাকচুয়ালি 4 4 16 বিট। তাহলে সেটাকে আমাকে ইউজ করতে হবে ডিপিটিআর পয়েন্টার, যেটা 16 বিট পয়েন্টার মাইক্রোকন্ট্রোলারে দেওয়া থাকে। অনেকটা আমাদের প্রোগ্রাম কাউন্টার, স্ট্যাক পয়েন্টার এগুলো যেরকম 16 বিট, সেরকম মানে 8085 যেরকম থাকে, সেরকম ডিপিটিআর আমাদের মাইক্রোকন্ট্রোলারে দেওয়াই আছে। সেটা হচ্ছে এখানে আমি ইনিশিয়াল অ্যাড্রেসটা, এই যে হ্যাশ ডেটা স্টার্ট লিখলাম, তার মানে এখানে কোন ভ্যালুটা লোড হলো, এই যে 0100টা ডিপিটিআর স্টার্টে লোড হয়ে গেল। এবার আমার কাজ কি হবে, মানে ডেটাগুলো আমি এই অ্যাড্রেসটা থেকে এক করে বাড়িয়ে বাড়িয়ে পড়ে পড়ে যাব, বাকি ব্যাপারগুলো সেম থাকবে। তারপরে আমি R1 নিয়েছি, যেখানে কাউন্টটা নিয়েছি, কটা নাম্বারকে অ্যাড করতে চাই বা কবার আমাকে বাড়িয়ে বাড়িয়ে যেতে হবে, সেটা 5টা নাম্বার। অ্যাকুমুলেটরটাকে ক্লিয়ার করে নিয়েছি।
আর R2 R3 এটাতে আমি রেজাল্ট গুলো রাখবো। R2 তে লোয়ার বাইটের রানিং সাম থাকবে, আর যখনই কোনো ক্যারি হবে তখন R3 টাতে নিয়ে আসবো। ইনিশিয়ালি সবাইকে 0 করে নিলাম। এবার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যে ফার্স্ট নাম্বারটাকে আমি লোড করে নেব। এইটাকে আর মুভ দিয়ে লোড করা যাবে না, কেননা 16 বিট হয়ে গেছে, মানে কোড মেমোরি থেকে আসবে। তাহলে মুভের বদলে কি ইউজ করতে হবে? মুভ সি। সি ফর কোড মেমোরি, মানে কোড। তাহলে কোড মেমোরি থেকে আনছি মুভ সি দিয়ে। অ্যাকুমুলেটরে আনবো কোন ভ্যালুটাকে? ফার্স্ট ভ্যালুটাকে। এইটা আনার কি নিয়ম? এটা রুলটা কি? এটা লেখার সময় এখন @r0 লিখে দিয়েছিলাম, মানে r0 যে অ্যাড্রেসকে পয়েন্ট করছে তার ভ্যালুটা নিয়ে এসো। এখানে @accumulator প্লাস dptr, অ্যাকুমুলেটরে তো আমি 0 করে রেখেছি, তার মানে dptr এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসের ভ্যালুটাকেই আনবে, কিন্তু ডাইরেক্ট @dptr লেখা যায় না, সেই জন্য, কারণ এটা মুভসিআর ফরম্যাটের কারণে। তো মুভসিআর ফরম্যাট যেটা ডিফাইন করা আছে, আমাকে @accumulator প্লাস dptr এইভাবে, সেখানে অ্যাকুমুলেটর ছাড়াও অন্য কিছু হতে পারে, যেরকম স্ট্যাক পয়েন্টার বা প্রোগ্রাম কাউন্টার হতে পারে, কিন্তু এখানে তাহলে অ্যাকুমুলেটর, তাহলে @accumulator প্লাস dptr। তাহলে অ্যাকুমুলেটর যেহেতু 0, তাহলে ফার্স্ট ভ্যালুটাকেই অ্যাকুমুলেটরে লোড হয়ে গেল। তাহলে অ্যাকুমুলেটর আমার C5 চলে এলো। তারপরে কি করলাম? add a, r2। r2 তে রানিং সাম থাকবে, r2 তে ইনিশিয়ালি 0 রেখেছি, তাহলে 0 এর সাথে যোগ হয়ে ওটা C5ই থাকলো। কোথায় থাকলো? অ্যাকুমুলেটরে। তারপরে মুভ r2, a, মানে এই যে C5 হলো সেটাকে r2 তে রেখে দিলাম, মানে r2 তে এবার রানিং সামটা চলবে আমার। তারপরে কি হলো? কোনো ক্যারি হলো না, কারণ C5 টা 0 এর সাথে যোগ হয়েছে, তাহলে C5 কোনো ক্যারি নেই। FF এর উপরে গেলে ক্যারি হয়, তাহলে ক্যারি হয়নি, তাহলে কি হলো? নো ক্যারি। তাহলে এই পরে INC R3 তে গেল না, নো ক্যারিতে চলে গেল। নো ক্যারি কোথায় আছে? এই যে নো ক্যারি লেভেল দেওয়া আছে, এখানে চলে এলো জাম্প করে। এবার এখানে এসে কি করেছি? dptr কে 1 বাড়িয়েছি, কারণ এবার পরের সংখ্যাটাকে ধরতে হবে। dptr 1 বাড়ালে 34 কে পয়েন্ট করলো। আর কি করলাম? a,00h, মানে অ্যাকুমুলেটরটাকে ক্লিয়ার করে নিলাম। কেন ক্লিয়ার করলাম? অ্যাকুমুলেটরে তখন এই ভ্যালুটা হয়ে বসে আছে, এই যে ওখানে 0C5 টা, ওটাকে 0 করতে হবে, কারণ পরের বার যখন আবার এখানে ভ্যালুটা লোড করব, এই যে @accumulator প্লাস dptr, তো প্রতিবারই অ্যাকুমুলেটরটাকে আমাকে 0 করে নিতে হবে। তবে আমি ঠিক dptr এর ভ্যালুতেই, যে ভ্যালুটা dptr-ই তো এখন পরেরটা হয়ে গেছে, 101 হয়ে গেছে, তাহলে 34 টা পাবো। সেই জন্য প্রতিবার অ্যাকুমুলেটরটাকে মনে করে কিন্তু 0 করতে হবে। তারপরে আগের মতোই লুপ djnj r1 লুপ, মানে r1 এ 5 ছিল, একটা সংখ্যা প্রসেস করা হয়ে গেল, তাহলে r1 কে আগে 1 কমিয়ে নিল, তারপর দেখলো যে এখন কি নন জিরো আছে, হ্যাঁ নন জিরো আছে, তাহলে লুপে চলে যাও। লুপ লেভেলটা কোথায় আছে? এখানে, তাহলে এখানে চলে এসো। এখানে চলে এলো, তারপরে আবার নেক্সট নাম্বারটাকে লোড করলো অ্যাকুমুলেটরে, এবারে 34 লোড হবে, তারপরে আবার অ্যাড করে নিলে অ্যাকুমুলেটরের সাথে r2 এর সাথে। r2 তে এখন তো 35, এই C5 আছে, তার সাথে 34 যোগ হয়ে গেল, সেই যোগফলটাকে আবার r2 তে স্টোর করে দিলাম। নো ক্যারি হয়েছে, তাহলে আবার এরকম করে আবার dptr 1 বেড়ে গেল, পরেরটা নিল, পরের বারে কি হবে? ক্যারি হয়ে যাবে, কারণ যখন এই দুটো যোগ করে 1 to 12 যোগ করবে, তখন ওটা দেখা যাবে FF এর থেকে বেশি হয়ে গেছে। এইগুলো আগেও বলেছি, তখন ক্যারি এই JNC নো ক্যারিতে ঢুকবে না, তখন এই INC R3 এর ভ্যালুটা 0 ছিল, এখন 1 হয়ে গেল। তো এইভাবে ঘুরতে ঘুরতে একসময় R1 এর ভ্যালু 0 হয়ে যাবে, তখন এই লুপ থেকে বেরিয়ে যাবে, তখন যে রেজাল্ট পেলাম সেটাকে আমি 42 আর 41 R2 R3 ভ্যালুগুলোকে মেমোরি লোকেশনে সেভ করে দিলাম, র্যামে সেভ করব, কারণ আমরা সেভ কখনোই রমে আর করতে পারবো না, রম তো আমাদের রিড অনলি। তো প্রোগ্রামের মধ্যে থেকে রমে লোড করে দিয়েছে ডেটা, কিন্তু পরে আমি রানিং অবস্থায় কখনোই রমে কিছু করতে পারবো না, রম তো নন ভোলাটাইল। তাহলে এটাকে আমরা জাস্ট কুইকলি একবার কি করবো, এটাকে ডিবাগ মোডে গিয়ে চট করে চালিয়ে নেব। এবার F11 দিয়ে এখান থেকে এক এক লাইন চলবে, তাহলে আমার কি দেখতে পাবো? আগে আমি, আচ্ছা মেমোরিতে আমার এখন 30 দেখলে হবে না, আমাকে অ্যাকচুয়ালি দেখা উচিত 100 এ কি আছে একবার দেখে নেওয়া উচিত। যদিও 100টা আমাদের ডেটা মেমোরির মধ্যে পড়ে না, তাহলে আমি আবার দেখে নেবো ডেটা 100টাকে। এখান থেকে আমি ডি দিয়ে দেখতে পাচ্ছি না, কারণ এটা ডেটা মেমোরির মধ্যে তো পড়ে না, তাহলে এটা কিসে পড়ে? কোড মেমোরিতে। তাহলে আমি C: দেবো, C:0x100, মানে রমটাকে দেখাচ্ছে এখন এই মেমোরিটা। আর আমরা মেমোরি 2 তে রেজাল্টটা যেখানে রাখবো সেটাকে দেখবো, তার মানে 41 করে রাখি এটাকে কিন্তু এটা কিন্তু ডি হয়ে যাওয়ার কথা, কারণ আমি এখানে
ডেটা মেমোরি 41 আর 42 তে রেজাল্টটা দেখবো, তাহলে দুটোতে দুরকম। তাহলে আমি রমে দেখতে পাচ্ছি যে ফার্স্ট লাইন যেহেতু এক্সিকিউট হয়ে গেছে, তাহলে আমার অলরেডি C5 এর ডেটাগুলো লোড হয়ে গেছে ডিবি দিয়ে। ডিবি কমান্ড দিয়ে আমি লোড করেছি ডেটা ডিফাইন বাইট দিয়ে, এই যে 1 2 3 4 5টা ভ্যালু লোড হয়ে গেছে। এবার আমি যোগ করে যাব। প্রথমে ডিপিটিআর যে পয়েন্টটা সেখানে এই 100টা লোড হয়ে যাবে, যে ডিপিটিআর আমরা দেখতে পাচ্ছি 0 100 লোড হয়ে গেছে, তার মানে ডিপিটিআর এখন এই ঘরটাকে পয়েন্ট করে রেখেছে। এবার ভ্যালুটা যখন লোড হবে, এবার আমি R1টা লোড করব। R1 লোড হয়ে গেছে 5, মানে 5টা নাম্বার যোগ করব R1 এ। এবার এগুলো সব ক্লিয়ার করে দেবো, এদের ভ্যালুগুলোকে 0 করে দিলাম। এবার চলে এলাম লুপের ভেতরে। প্রথমে আমি অ্যাকুমুলেটরে কত লোড করব, a প্লাস ডিপিটিআর। এ তো 0 করা আছে, তাহলে ডিপিটিআর যে ভ্যালুটাকে পয়েন্ট করে রেখেছে, ডিপিটিআর এখন এই 100 মানে C5 পয়েন্ট করে রেখেছে, তাহলে অ্যাকুমুলেটরে C5 চলে আসবে। এখন অ্যাকুমুলেটর 0 আছে, এবার আমি যেই লাইনটা চালিয়ে দিলাম এই চলে এলো C5, তাহলে C5 চলে এলো। এবার এই C5 এর ভ্যালুটাকে R2 এ 0 আছে তার সাথে অ্যাড করব, তাহলে অ্যাড হয়ে গেল। তারপরে আমি কি করলাম, নো ক্যারি হয়েছে, তাহলে ক্যারি হয়নি, তাহলে এখানে চলে আসবে। এই লাইনটা এক্সিকিউট হবে না, আইএনসি R3 হবে না, আইএনসি ডিপিটিআর এ চলে আসবে। তাহলে ডিপিটিআরটা 101 হবে, তারপরে বারে ডিপিটিআর হয়ে গেল 101। তারপরে অ্যাকুমুলেটরটা আবার 0 করব, অ্যাকুমুলেটর 0 করে R1 এর ভ্যালু 1 কমিয়ে লুপে চলে গেলাম। R1 এর ভ্যালু এখন 4 হয়ে গেছে। এইবারে কি হবে, নেক্সট ভ্যালুটা লোড হবে, 101 এর ভ্যালুটা অ্যাকুমুলেটরে লোড হবে, অ্যাকুমুলেটরে লোড হয়ে গেছে 34। নেক্সট ভ্যালু এই যে এখানে 34 ছিল, লোড হয়ে গেল অ্যাকুমুলেটরে। সেইটাকে এবার R2 এর রানিং সামে অ্যাড করে দেবো C5 এর সাথে। এখন এটা লোড হয়ে F9 হয়ে গেল। এবার R2 এর সেই অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে আবার R2 তে রেখে দেবো, R2 তে রেখে দিলাম, R2 তে F9 রেখে দিলাম। এবার ক্যারি হয়নি, তাহলে আবার এই নো ক্যারির ঘরে এসে ডিপিটিআরটা বাড়বে, ডিপিটিআর বেড়ে গেল, অ্যাকুমুলেটর আবার 0 করে দিলাম। তারপরে আবার R1 টাকে 1 কমিয়ে দেবো, আবার লুপে ঘুরবে। এবার নেক্সট নাম্বারটা লোড হবে, নেক্সট নাম্বার হচ্ছে 12 লোড হবে, 12 লোড হয়ে গেল অ্যাকুমুলেটরে। তারপর যোগ করে দেবো রানিং সামের সাথে, যোগ করে দিলাম। এইবারে মজাটা হলো, যোগ করে দেওয়ার পর সংখ্যাটা হলো 0B এলো অ্যাকুমুলেটরে, আর ক্যারিতে চলে আসছে 1, এই যে ক্যারিতে 1, কারণ একটা ক্যারি চলে আসবে। তাহলে এবারে নো ক্যারিতে এখনই যাবে না, কোথায় যাবে এবার, এটা ওটা ফলস, জেএনসি নো ক্যারি মানে জাম্প অন নো ক্যারি। তো নো ক্যারি হলে জাম্প করে এখানে আসতো, কিন্তু জাম্প করবে না যেহেতু ক্যারি হয়ে গেছে, তাহলে জাস্ট পরের লাইনে চলে যাবে। পরের লাইনে কি আছে, আইএনসি R3। এতক্ষণ অব্দি R3 ভ্যালু 0 ছিল, এখানে দেখতে পাবো R3 0 ছিল, এবারে 0টা 1 হয়ে যাবে। এই আইএনসি R3 তে যাবে, আর আইএনসি R3 হয়ে গেলে 1 হয়ে গেল। আর এবার আবার পরের নাম্বারটা চাই, তাহলে ডিপিটিআরটাকে 1 বাড়ালাম, ডিপিটিআর 1 বাড়িয়ে দেওয়ার পর কি করব, আমি অ্যাকুমুলেটরটাকে 0 করতে হবে, করে দিলাম। তারপরে আবার R1 কে 1 কমাবো, কটা সংখ্যা হয়ে গেল বুঝতে পারবো, R1 1 কমিয়ে নিলাম, তাহলে আমার আর দুটো পড়ে আছে, মানে 3টে সংখ্যা প্রসেস করা হয়ে গেছে। এবারে পরের সংখ্যাটা প্রসেস করব ডিপিটিআর এ কত লোড হবে, এবার 01। ডিপিটিআর এ লোড হবে না, ডিপিটিআর থেকে ভ্যালুটা অ্যাকুমুলেটরে আসবে 01, তাহলে অ্যাকুমুলেটরে চলে আসবে অ্যাকুমুলেটরে তো যোগ হয়ে গেল ভ্যালুটা এসে, অ্যাড এর সাথে R2 টা যোগ হয়ে গেল, তখন 01টা এসেছিল। তারপরে এক্সিস্টিং আমার 0B ছিল অ্যাকুমুলেটরে, তাহলে 0B এর সাথে সরি R2 তে 0B ছিল, এই 0B এর সাথে এইখানে কত যোগ হলো, এখানে যেটা 1 ছিল 1 যোগ হলো, তাহলে B এর সাথে 1 যোগ হলে C হয়ে যায়, তো 0C হয়ে গেল, কোনো ক্যারি হয়নি। তাহলে নো ক্যারি, আর আইএনসি R3 তে যাবে না, নো ক্যারি এখানে চলে আসবে। তাহলে দেখি ওখানে, এই যে ওখানে চলে এলো। এবার কি হবে, ডিপিটিআরটা বাড়বে, পরের লাস্ট নাম্বারটা নেওয়ার জন্য বেড়ে গেল। অ্যাকুমুলেটরটাকে 0 করব, করে দিলাম। এবার R1 টাকে 1 কমাবো, R1 1 কমিয়ে দিলাম, R1 এর ভ্যালু এখন 1 হয়ে গেল। তাহলে এবার কি হবে, অ্যাকুমুলেটরে লোড হবে ডিপিটিআর, মানে লাস্ট ভ্যালুটা 02, তাহলে অ্যাকুমুলেটরে চলে এলো 02 লোড হয়ে গেল। এবার অ্যাকুমুলেটরের সাথে R2 এর ভ্যালু যোগ করব, R2 তে অলরেডি আমাদের 0C ছিল, এই 0C টাকে সাথে আমার এখানে 2 যোগ হবে, তাহলে C এর পর DE 0E হয়ে যাবে, অ্যাড হয়ে গেল, অ্যাড হয়ে 0E কোথায় থাকবে, অ্যাকুমুলেটরে 0E চলে এসছে। এবার সেই ভ্যালুটাকে R2 তে পাঠিয়ে দেবো, তাহলে R2 তে রানিং সাম লোয়ার বাইট গুলো হয়ে গেল। এবারেও নো ক্যারি, তাহলে R3 তে যাবে না, এখানে চলে আসবে, নো ক্যারি লেভেলে চলে আসবে, নো ক্যারিতে চলে এলো। ডিপিটিআর কে 1 বাড়ালাম, ডিপিটিআর 1 বেড়ে গিয়ে কোনো লাভ নেই, কারণ আমার সংখ্যা শেষ হয়ে গেছে। কি করে বুঝবো, এই যে যখন DZNJ করব, মানে R1 এর ভ্যালু তো 1 ছিল, এবার 1 এর থেকে 1 কমবে, 1 কমলে 0 হয়ে যাবে। এবার বলেছি যদি 0 না হয় তাহলে লুপে যাও, কিন্তু 0 হয়ে গেলে
বাস এটাতে লুপে যাবে না, লুপে না যাওয়া মানে তারপরের লাইনে চলে যাবে নেক্সট। তাহলে আর লুপে যাবে না, এবার লুপে গেল না, তাহলে কারণ R1 0 হয়ে গেছে, দেখে নি R1 0, তাহলে পরের লাইনে চলে গেল। এই যে R2 তে আমার যে এখন অব্দি রানিং সামটা আছে সেটাকেও কি করবে 42 মেমোরি লোকেশনে সেভ করে দেবে, করে দিল। এই যে 42 মেমোরি লোকেশনটা মেমোরি উইন্ডো 2 তে দেখতে পাবো, 42 তে 0 চলে এসছে, আর 41 এ কি হবে R3 মানে ক্যারি যেটা এসেছিল R3 তে 1 ছিল সেটা চলে এলো, মানে 1 চলে এলো। আর এটাকে আমি আবার পোর্ট গুলোতেও পাঠিয়েছি যে আমরা যাতে স্ট্যাক উইন্ডো দিয়ে দেখে নিতে পারি। এই যে স্ট্যাক কলসটাকে পোর্ট গুলো এখানে আসেনি, আমরা পোর্ট গুলোকে ডাইরেক্ট দেখে নিতে পারবো পেরিফেরাল থেকে। আইও পোর্টে আমরা পোর্ট 1 এ দেখে নেব, পোর্ট 1 এ এই যে 0x0e এসে গেছে, আর পোর্ট 2 তে 1টা আসার কথা, পোর্ট 2টা দেখে নিই একবার। পোর্ট 2 গেলাম, পোর্ট 2 তে 0x01, তাহলে এটা আমাদের রেজাল্ট 0x01 0e, তার মানে 01 0e 8 বিট 16 বিট হয়ে যাবে। তাহলে মেমোরিতে আমরা ইজিলি দেখে নিচ্ছি 01 0e, এটা হচ্ছে যোগফলটা। এটাও আগেও আমাদের এটাই এসেছিল যখন আমরা র্যামে নিয়েছিলাম, এবার আমরা রমে নিয়ে দেখালাম ডেটাগুলোকে। তো এক্স্যাক্টলি কি চেঞ্জ হলো এটা থেকে, এই কোডটা আমি অলরেডি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিয়েছি ভিডিওর, তো সেখান থেকে কোডটা দেখে নিতে পারো, এবং আগের ভিডিওটাতেও কোডটা ডেসক্রিপশনে দেওয়া আছে। ফলে দুটো কোডের এই যে এই কোডটা, দুটো কোডকে তোমরা ডিফারেন্সটা দেখে নিতে পারবে। কিচ্ছু চেঞ্জ নেই, এইটা করতে হবে না, ডিবি দিয়ে ডাইরেক্ট লোড হয়ে গেছে। আর এই ওআরজির ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে কারণ আমাকে ওই রেঞ্জটা ধরে হিসাব করতে হবে। এইগুলো যেমন 30H করা আছে, কারণ 30H থেকে আমরা স্টার্ট করি আমাদের র্যাম, আমাদের আর কি করা আছে ওখানে, বাকি R0 এর বদলে ডিপিটিআর ইউজ করেছি, যেহেতু R0 ডাইরেক্ট ইউজ করা, ডিপিটিআর ডাইরেক্ট ইউজ করা যায় না, তাহলে @a+dptr এইভাবে লেখা আছে এই লাইনটা। আর একটা জিনিস করা আছে যে প্রতিবার আমাকে কি করেছি, নোকের এই কাজটা করার সময় এখানে একটা অ্যাকুমুলেটরটাকে 0 করতে হয়েছে, এইটা প্রতিবার করতে হবে। এই যে কাজটা করেছি আমরা, এখানে অ্যাকুমুলেটরটাকে 0 করে নেওয়া, এইটা করতে হবে, না হলে আমরা জাস্ট পরের সংখ্যাটা পাবো না, অনেক দূরে চলে যাবে পয়েন্টারটা। এটাই পার্থক্যটা। চালিয়ে দেখে নিলাম আমরা রেজাল্টগুলো। তাহলে আশা করছি এখন আমরা দুই রকমই করতে পারবো। যদি পরীক্ষায় বলে আমাকে র্যামে আছে তাহলে কিভাবে হবে, আর যদি রমে আছে কিভাবে হবে, তো একটা ভালো করে বুঝে নিয়ে দ্বিতীয়টার জন্য জাস্ট কি কি চেঞ্জ হবে, কি কি পার্থক্য, সেই ব্যাপারটা বুঝে নিলেই এটা সহজে মনে থাকবে, খুব কঠিন কিছু নেই। আশা করছি এটা কাজে লাগবে।